বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক ভাই ও আপুরা, আমরা আজকের ভিডিওতে কোষ এর গঠন এই চ্যাপ্টারের কিছু অংশ আলোচনা করব। তো চলো আমরা শুরুতে যেই টপিকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে স্টেম সেল। তো ফার্স্টে মনে রাখবা যে একটা মাত্র জাইগোট কোষ অসংখ্যবার বিভাজিত হয়ে শেষ পর্যন্ত একটা বিশাল দেহের পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয়। তাহলে দেখো আমরা এটা বলতেই পারি যে আমাদের যে প্রথম কোষ যেটা সেটা কি, সেটা হচ্ছে জাইগোট। তোমরা নিশ্চয়ই এটা জানো যে জাইগোট এটা কিন্তু একটা ডিপ্লয়েড কোষ। শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে জাইগোট তৈরি হয়। তাহলে এটা হচ্ছে আমাদের প্রাথমিক কোষ। তো জাইগোট এবং ভ্রূণ এদের যে প্রাথমিক কোষ এদেরকে স্টেম সেল বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা স্টেম সেল কাদের বলবো? জাইগোট এবং ভ্রূণের প্রাথমিক কোষগুলোকে স্টেম সেল বলা হয়। এরপর দেখো আমরা এই ইনফরমেশনগুলা খুব গুরুত্ব দিয়ে মনে রাখবো যে বোন ম্যারো, স্কিন, লিভার প্রভৃতি অঙ্গে কিছু স্টেম সেল থাকে যার ফলে এদের রিজেনারেশন এবং রিপেয়ারের প্রচুর শক্তি এবং সম্ভাবনা থাকে। তাহলে দেখো কোন কোন অঙ্গের কথা বলা হচ্ছে? বোন ম্যারো, তোমরা নিশ্চয়ই এটা জানো। বোন অর্থ অস্থি, আর বোন ম্যারো অর্থ হচ্ছে অস্থি মজ্জা। অস্থি মজ্জা। স্কিন, স্কিন অর্থ হচ্ছে ত্বক, আর লিভার, লিভার মানে কি? যকৃত। তাহলে এই যে অঙ্গগুলা, এইখানে যে স্টেম সেল থাকে এর ফলে এই অঙ্গগুলার রিজেনারেশন এবং রিপেয়ারের প্রচুর শক্তি ও সম্ভাবনা থাকে। তবে ব্রেন, কিডনি, হার্ট এই সমস্ত অঙ্গের স্টেম সেল খুব কমই রিপেয়ার করতে পারে। তাহলে আমাদের এটা মনে রাখতে হবে, ব্রেন, কিডনি, হার্ট এই তিনটা অঙ্গ। এবং এটা আমরা এইভাবে মনে রাখতে পারি, এটা হচ্ছে ব্রকেন হার্ট। ব্রকেন হার্ট এই শব্দটা দিয়ে দেখো ব্রকেন, তাহলে এটা থেকে কি আসবে? এটাতে আসবে হচ্ছে ব্রেইন, কে তে হচ্ছে কিডনি, আর হার্ট, হার্টে হচ্ছে হার্ট। তাহলে আমরা এখানে মনে রাখবো ব্রকেন হার্ট। এরপরে আমরা হচ্ছে চলে আসবো হচ্ছে কোষ পরিমাপের বিভিন্ন একক এই টপিকটার মধ্যে। সাধারণত কোষ এবং কোষের উপাংশগুলার পরিমাপের জন্য যেই এককটি ব্যবহার করা হয় তা হচ্ছে মাইক্রোমিটার বা হচ্ছে মাইক্রন এবং হচ্ছে ন্যানোমিটার। তাহলে আমরা এই দুইটা এককের কথা মনে রাখবো। একটা হচ্ছে মাইক্রোমিটার অথবা মাইক্রন এবং আরেকটা হচ্ছে ন্যানোমিটার। এবার খেয়াল করো, আমরা চলে আসবো হচ্ছে কোষের আয়তন এই টপিকটার মধ্যে। সব থেকে ছোট কোষ যেটা, এটা হচ্ছে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম এটাকে কি বলা হবে? সবচেয়ে ছোট কোষ। আর এর অপর নাম হচ্ছে পিপিএলও। পিপিএলও ফুল ফর্ম কি? প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। পিপিএলও, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। আর যদি বলা হয় সব থেকে বড় কোষ কোনটা, তাহলে এটা অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হচ্ছে উট পাখির ডিম। উট পাখির ডিম সবচেয়ে বড় কোষ। আর সবচেয়ে ছোট কোষ কোনটা? এটা হচ্ছে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, যার অপর নাম কি? পিপিএলও, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। মানবদেহের সব থেকে লম্বা কোষ যেটা, সেটা হচ্ছে মোটর নিউরন। এটা আমরা আগেই বলে ফেলছি যে নিউরন হচ্ছে মানবদেহের সবচেয়ে লম্বা কোষ। আর যদি বলা হয় মানবদেহের ক্ষুদ্রতম কোষ কোনটা, তাহলে এটার অ্যান্সার হবে অনুচক্রিকা। মানবদেহের ক্ষুদ্রতম কোষ কোনটি? অনুচক্রিকা। এটা মনে রাখবা। এবার আমরা চলে আসব যে একটা আদর্শ উদ্ভিদ কোষের মধ্যে আমরা আসলে কি কি দেখতে পাই। তো খেয়াল করো, আদর্শ উদ্ভিদ কোষ, আদর্শ উদ্ভিদ কোষ, একটা আদর্শ উদ্ভিদ কোষের মধ্যে
প্রধানত আমরা দুই ধরনের জিনিস দেখতে পাই। একটাকে আমরা কি বলবো, একটা হচ্ছে জড় বস্তু আর একটা হচ্ছে প্রোটোপ্লাজম বা সজীব বস্তু। সজীব বস্তু বা হচ্ছে প্রোটোপ্লাজম। আচ্ছা, এবার আসি জড় বস্তুর মধ্যে কি পড়ে। জড় বস্তুর মধ্যে হচ্ছে আমরা মনে রাখবো কোষ প্রাচীর এবং নির্জীব বস্তু। কোষ প্রাচীর এবং নির্জীব বস্তু। আর সজীব বস্তু বা হচ্ছে প্রোটোপ্লাজম, এটার মধ্যে কি কি পড়ে মনে রাখবা। এটার মধ্যে পড়বে কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং হচ্ছে নিউক্লিয়াস। কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং হচ্ছে নিউক্লিয়াস। এইবার আসি এই যে নির্জীব বস্তু, এটার মধ্যে দেখো আবার কি কি পড়ে। তিন ধরনের পদার্থ। একটা হলো বর্জ্য পদার্থ, সঞ্চিত পদার্থ এবং নিঃসৃত পদার্থ। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। বর্জ্য পদার্থ, সঞ্চিত পদার্থ, নিঃসৃত পদার্থ। সাইটোপ্লাজম, এটার মধ্যে কি কি আছে। সাইটোপ্লাজমীয় মাতৃকা বা ম্যাট্রিক্স, আরেকটা হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। আর তোমরা নিশ্চয়ই জানো যে একটা নিউক্লিয়াস চারটা অংশ নিয়ে গঠিত হয়। একটাকে আমরা বলে থাকি নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এবং হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম বা হচ্ছে ক্রোমাটিন তন্তু। যাই হোক, এবার আসো এই যে অঙ্গাণুগুলা, এদেরকে আবার আমরা দুই ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে ঝিল্লি বদ্ধ কোষীয় অঙ্গাণু এবং হচ্ছে ঝিল্লি বিহীন কোষীয় অঙ্গাণু। তাহলে এই হচ্ছে মোটামুটি একটা আদর্শ উদ্ভিদ কোষের গঠন। এবার দেখো, আমরা যদি আমাদের স্লাইডটা ওপেন করি, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা আদর্শ উদ্ভিদ কোষের মধ্যে জড় বস্তু আছে, আবার কি প্রোটোপ্লাজম বা হচ্ছে সজীব বস্তু আছে। জড় বস্তুর মধ্যে কি কি পড়ে, কোষ প্রাচীর এবং হচ্ছে নির্জীব বস্তু। নির্জীব বস্তু আমরা কিভাবে মনে রাখবো, বোসন। ঠিক আছে, বোসন দিয়ে। পতে হচ্ছে বর্জ্য পদার্থ, শতে হচ্ছে সঞ্চিত পদার্থ, আর এটাতে কি হবে, নিঃসৃত পদার্থ। তাইলে হচ্ছে বর্জ্য পদার্থ, সঞ্চিত পদার্থ এবং হচ্ছে নিঃসৃত পদার্থ। আর সাইটোপ্লাজমের মধ্যে দুইটা অংশ, একটাকে আমরা বলবো মাতৃকা আর হচ্ছে বিভিন্ন অঙ্গাণু। তো এখন খেয়াল করো সঞ্চিত পদার্থ কি কি আছে। কার্বোহাইড্রেট, প্রোটিন আর হচ্ছে লিপিড, এরা হচ্ছে সঞ্চিত পদার্থ। আর যদি আসি নিঃসৃত পদার্থ, এটা আমরা এভাবে মনে রাখবো পেন, PHEN, এটাতে হচ্ছে পেন। পিতে কি হয়, পিতে হচ্ছে পিগমেন্ট। এইচে কি হয়, এইচে হচ্ছে হরমোন, ইতে হলো এনজাইম আর এনে হলো নেকটার। ঠিক আছে, পিগমেন্ট, হরমোন, এনজাইম এবং হচ্ছে নেকটার। আমরা দেখো এই যে ছবিটা, এই ছবিতে আমরা একটা আদর্শ উদ্ভিদ কোষের গঠন দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে একটা আদর্শ প্রাণী কোষের গঠন। তুমি যদি খেয়াল করো, আদর্শ উদ্ভিদ কোষ, এটার বাইরে আমরা একটা কোষ প্রাচীর দেখতে পাচ্ছি এবং একটা বড় কোষ গহ্বর দেখতে পাচ্ছি। কিন্তু আদর্শ প্রাণী কোষ যেটা, সেখানে কিন্তু কোনো বড় কোষ গহ্বর নাই এবং হচ্ছে কোষ প্রাচীরও নাই। এই পার্থক্যটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। এবার আমরা চলে আসতে পারি বর্জ্য পদার্থ। বর্জ্য পদার্থের মধ্যে কি কি পড়বে, রেজিন, ট্যানিন, গাম বা আঠা, ল্যাটেক্স,
অ্যালকালয়েড জৈব অ্যাসিড, উদ্বায়ী তেল এবং হচ্ছে খনিজ পদার্থ। এবার খেয়াল করো ঝিল্লিবদ্ধ কোষীয় অঙ্গাণু এবং ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গাণু। এটা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় এরকম আসবে যে নিচের কোনটি ঝিল্লিবদ্ধ কোষীয় অঙ্গাণু বা নিচের কোনটি ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গাণু। তো দেখো আমরা এটা এইভাবে মনে রাখবো, মা এরা পাগল, মা এরা পাগল, শুধু ভ্যা ভ্যা করে। মা এরা পাগল, শুধু ভ্যা ভ্যা করে। এটার মানে কি? মা, মাতে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এরাতে কি হয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এরা পাগল, পাতে হচ্ছে প্লাস্টিড, পাতে হচ্ছে পারক্সিসম। গল, এটাতে কি হবে? গোলগি বডি। লতে কি হবে? লাইসোসোম। ভ্যাতে কি হবে? সেল ভ্যাকিউল বা কোষ গহ্বর। তোমরা মনে রাখবা যে কোষ গহ্বরের যে আবরণী এটাকে টনোপ্লাস্ট বলা হয়। কি বললাম? কোষ গহ্বরের যে আবরণী এটাকে টনোপ্লাস্ট বলা হয়। তাহলে ঝিল্লিবদ্ধ কোষীয় অঙ্গাণু ছাড়া বাকি যে অঙ্গাণুগুলা তারা অবশ্যই কি হবে? তারা হচ্ছে ঝিল্লিবিহীন হবে। এইবার আমরা চলে আসবো হচ্ছে কোষ প্রাচীরের মধ্যে। দেখো মনে রাখতে হবে কোষ প্রাচীর এটা উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। অর্থাৎ কোষ প্রাচীর উদ্ভিদ কোষে দেখা যায়, প্রাণী কোষে দেখা যায় না। এবং একটা কোষ প্রাচীরের যদি আমরা ভৌত গঠন নিয়ে কথা বলি তাহলে এখানে তিনটা স্তর দেখা যাবে। একটাকে বলা হবে মধ্যপর্দা, প্রাইমারি প্রাচীর, তারপর হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। তো খেয়াল করো তাহলে যেটা বলতেছিলাম যে কোষ প্রাচীরের ভৌত গঠন, এখানে তিনটা স্তর দেখা যায়। এই যে দেখো এই যে স্তরটা এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে মধ্যপর্দা। আর মধ্যপর্দার উপরে কে আছে? প্রাইমারি প্রাচীর। আর সেকেন্ডারি প্রাচীরটা দেখো তুমি খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবা, কারণ এটা আবার তিন স্তর বিশিষ্ট হয়। তাহলে কি হচ্ছে? প্রথম স্তরটা হচ্ছে মধ্যপর্দা, প্রথম স্তর। আর একটা কথা মনে রাখবা, মধ্যপর্দায় পেকটিক অ্যাসিড বেশি থাকে। কোন অ্যাসিড বেশি থাকে? পেকটিক অ্যাসিড। ঠিক আছে, এইভাবে মনে রাখতে পারো এমপি, মধ্যপর্দা পেকটিক অ্যাসিড। তারপরে খেয়াল করো দ্বিতীয় যে স্তরটা এটা হচ্ছে প্রাইমারি প্রাচীর বা হচ্ছে প্রাথমিক প্রাচীর। আমরা বলছিলাম যে প্রথম স্তরটা হচ্ছে মধ্যপর্দা, তারপরের স্তরটাকে প্রাইমারি প্রাচীর বা হচ্ছে প্রাথমিক প্রাচীর। তো মধ্যপর্দার দুপাশে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন। দেখো তিন ধরনের পদার্থের কথা বলা হচ্ছে, সেলুলোজ, হেমিসেলুলোজ এবং হচ্ছে কি গ্লাইকোপ্রোটিন। এরা জমা হয়ে একটা পাতলা স্তর তৈরি হয়। তাহলে দেখো এরপরে যদি আমরা চলে আসি কোষ প্রাচীরের প্রধান উপাদান, এটা হচ্ছে সেলুলোজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। এবার খেয়াল করো আমরা পড়ব কূপ এলাকা নিয়ে। কূপ এলাকা দেখো এইটা হচ্ছে আমাদের মিডল ল্যামেলা বা মধ্যপর্দা। তো মধ্যপর্দার উপরে যদি প্রাইমারি প্রাচীর না থাকে, আর প্রাইমারি প্রাচীর যদি না থাকে সেকেন্ডারি প্রাচীরও থাকবে না। তাহলে দেখো এই যে কোষ প্রাচীরের সবচেয়ে পাতলা এলাকা, মানে যেখানে প্রাইমারি প্রাচীর সেকেন্ডারি প্রাচীর এগুলা নাই, এই এলাকাটাকে বলা হবে কূপ। ঠিক আছে, এবং দুইটা কূপ এরা যদি মুখোমুখি হয়ে অবস্থান করে তখন এটাকে বলা হবে পিট পেয়ার। তাহলে বলা হচ্ছে মধ্যপর্দার উপর মাঝে মাঝে প্রাচীর সৃষ্টি না হওয়ার কারণে যে সরু নলাকার গর্তের সৃষ্টি হয়, যে সরু নলাকার গর্তের সৃষ্টি হয় তাই হচ্ছে কূপ। আর এটা প্রাচীরের সবচেয়ে পাতলা এলাকা। তাহলে কোষ প্রাচীরের সবচেয়ে পাতলা এলাকাকে এটা অবশ্যই মনে রাখতে হবে কূপ।
পাশাপাশি বা মুখোমুখি, দেখো শব্দটা কি, যে মুখোমুখি বা পাশাপাশি অবস্থিত দুটি কূপকে পিট পেয়ার বলা হবে। আমরা জানি যে পেয়ার মানে হচ্ছে জোড়া, তাই না? তো তাইলে পাশাপাশি বা মুখোমুখি অবস্থিত দুটি কূপ, এটাকে কি বলা হবে? পিট পেয়ার। এবার আমরা চলে আসবো হচ্ছে কোষ প্রাচীরের রাসায়নিক গঠনের মধ্যে। দেখো, মধ্য পর্দায় অধিক পরিমাণে থাকে পেকটিক অ্যাসিড, এটা তো আমরা বলছি আগে, এমপি। মধ্য পর্দায় অধিক পরিমাণে কি থাকে? পেকটিক অ্যাসিড থাকে। এছাড়া কি থাকে? ক্যালসিয়াম পেকটেট এবং ম্যাগনেসিয়াম পেকটেট। ক্যালসিয়াম পেকটেট এবং ম্যাগনেসিয়াম পেকটেট, যাদেরকে একত্রে বলা হয় পেকটিন। ঠিক আছে, যাদেরকে একত্রে কি বলা হয়? পেকটিন বলা হয়। প্রাথমিক প্রাচীরে থাকে প্রধানত সেলুলোজ, হেমিসেলুলোজ এবং হচ্ছে গ্লাইকোপ্রোটিন। প্রাথমিক প্রাচীরে কি থাকে? সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন। ছত্রাকের প্রাচীর কাইটিন দিয়ে গঠিত। ছত্রাকের প্রাচীর কাইটিন দিয়ে। আর ব্যাকটেরিয়ার প্রাচীর লিপিড প্রোটিন পলিমার দিয়ে গঠিত। ছত্রাক, দেখো ছত্রাক লিখতে ক লাগে, কতে হচ্ছে কাইটিন। আর ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে গঠিত হবে? লিপিড প্রোটিন পলিমার দিয়ে। এবার খেয়াল করো কোষ প্রাচীরে রাসায়নিক সংযুক্তিটা। কোষ প্রাচীরে 40% থাকবে সেলুলোজ, 20% থাকবে হেমিসেলুলোজ। তুমি এইভাবে মনে রাখতে পারো যে হেমি অর্থ অর্ধেক, তাহলে 40 এর অর্ধেক কত? 20। তাহলে সেলুলোজ থাকবে 40% আর হেমিসেলুলোজ থাকবে 20%। আর পেকটিন থাকবে 30% এবং বাকি যে 10% এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। তো আমরা এই সংযুক্তিটাকে এভাবে মনে রাখবো, পাগলের মতো হেসো না। পাগলের মতো হেসো না, এটার মানে কি? পয়াটারে হচ্ছে প্রাচীর, তো আবার প দিয়ে কি হয়? পেকটিনও হয়, তারপর হচ্ছে গ্লাইকোপ্রোটিন, হেমিসেলুলোজ, সেলুলোজ। পেকটিন, গ্লাইকোপ্রোটিন, সেলুলোজ এবং হচ্ছে হেমিসেলুলোজ। সেলুলোজ থাকবে 40%, হেমিসেলুলোজ থাকবে 20%, পেকটিন থাকবে 30% আর বাকি যে 10% এটাকে আমরা কি বলবো? গ্লাইকোপ্রোটিন। এইবার আসি উদ্ভিদ কোষ প্রাচীরের প্রধান উপাদান যেটা, এটা হচ্ছে সেলুলোজ। উদ্ভিদ কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? সেলুলোজ। 1000 থেকে 3000 সেলুলোজ অণু, এরা মিলে একটা সেলুলোজ চেইন গঠন করে। কি বললাম? 1000 থেকে 3000 সেলুলোজ অণু, এরা মিলে একটা সেলুলোজ চেইন গঠন করবে। 100টা সেলুলোজ চেইন মিলিতভাবে একটি ক্রিস্টালাইন মাইসেলি গঠন করবে। একটা ক্রিস্টালাইন মাইসেলি গঠন করবে। মাইসেলিকে বলা হবে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। তাহলে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটি? এটা হচ্ছে মাইসেলি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক মাইসেলি। 20টা মাইসেলি মিলে একটা মাইক্রোফাইব্রিল গঠন করে। মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র। আর 250টা মাইক্রোফাইব্রিল মিলিতভাবে একটা ম্যাক্রোফাইব্রিল গঠন করে। ম্যাক্রো মানে হচ্ছে বড়। তাহলে কি দাঁড়াচ্ছে? 20টা মাইসেলি মিলে একটা মাইক্রোফাইব্রিল গঠন করে আর 250টা মাইক্রোফাইব্রিল মিলে একটা ম্যাক্রোফাইব্রিল গঠন করে। আর অনেকগুলা ম্যাক্রোফাইব্রিল মিলিতভাবে একটা তন্তু গঠন করে। তাহলে দেখো আমাদেরকে এই যে ধারাবাহিক ক্রমটা এটা মনে রাখতে হবে। আমরা ফার্স্টে বললাম যে কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ, আর 1000 থেকে 3000 সেলুলোজ অণু মিলে কি গঠন করে? সেলুলোজ চেইন গঠন করে। এটা ফার্স্টে মাথায় রাখবা। 1000 থেকে 3000 সেলুলোজ অণু এরা মিলে কি গঠন করে? সেলুলোজ চেইন গঠন করে।
আর 100টা সেলুলোজ চেইন এরা মিলিতভাবে একটা মাইসেলি গঠন করে। আচ্ছা, মাইসেলিকে আমরা বলবো কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। 20টা মাইসেলি মিলে একটা মাইক্রোফাইব্রিল গঠন করে এবং 250টা মাইক্রোফাইব্রিল এরা মিলিতভাবে একটা ম্যাক্রোফাইব্রিল গঠন করবে। এইবার আমরা চলে আসতে পারি কোষ প্রাচীরের কাজের মধ্যে। কোষ প্রাচীরের কি কি কাজ আছে খেয়াল করো। কোষের সুনির্দিষ্ট আকৃতি দান করা, বাইরের আঘাত থেকে ভেতরের সজীব বস্তুকে রক্ষা করা, প্রয়োজনীয় শক্তি এবং দৃঢ়তা প্রদান করা। তাহলে দেখো যে একটা প্রাচীরের যা যা কাজ হয় তার সবগুলাই আমরা দেখতে পাচ্ছি, যে কোষের সুনির্দিষ্ট আকৃতি দান, বাইরের আঘাত থেকে ভেতরের সজীব বস্তুকে রক্ষা করা, প্রয়োজনীয় শক্তি এবং দৃঢ়তা প্রদান করা, পানি এবং খনিজ লবণ শোষণ এবং পরিবহনে সহায়তা করা, এক কোষকে অন্য কোষ হতে পৃথক করা, এক কোষকে অন্য কোষ হতে পৃথক করা। কোষ প্রাচীরের কূপ এলাকা দিয়ে প্রয়োজনীয় বস্তু কোষের ভেতরে বা বাইরে চলাচল করে থাকে এবং বহি ও অন্ত উদ্দীপনার পরিবাহক রূপে প্লাজমোডেসমাটা কাজ করে। তাহলে বহি এবং অন্ত উদ্দীপনার পরিবাহক রূপে কে কাজ করবে? প্লাজমোডেসমাটা। এটা আমরা মনে রাখবো, বহি এবং অন্ত উদ্দীপনার পরিবাহক রূপে কাজ করবে প্লাজমোডেসমাটা। এবার আমরা যদি চলে আসি প্রোটোপ্লাস্টের মধ্যে। প্রোটোপ্লাস্ট কি জিনিস? কোষ প্রাচীর দ্বারা ঘেরা সমুদয় পদার্থ, এদেরকে আমরা একত্রে বলে থাকি হচ্ছে প্রোটোপ্লাস্ট। এখন খেয়াল করো, আমরা চলে আসব প্রোটোপ্লাজমের মধ্যে। প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম কি জিনিস? কোষের অভ্যন্তরে অর্ধস্বচ্ছ, আঠালো এবং জেলির ন্যায় অর্ধ তরল কলয়েডাল ধর্মী সজীব পদার্থ, একে হচ্ছে বলা হয় প্রোটোপ্লাজম। তাহলে কোষের অভ্যন্তরে অর্ধস্বচ্ছ, আঠালো এবং জেলির ন্যায় অর্ধ তরল কলয়েডাল ধর্মী সজীব পদার্থ, একে কি বলা হয়? প্রোটোপ্লাজম বলা হয়। এরপর খেয়াল করো, বিজ্ঞানী হাক্সলে এর মতে প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত ভিত্তি। তাহলে আমরা জীবনের ভৌত ভিত্তি কাকে বলবো? জীবনের ভৌত ভিত্তি বলবো হচ্ছে প্রোটোপ্লাজমকে। কার মতে? বিজ্ঞানী হাক্সলের মতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর খেয়াল করো, প্রোটোপ্লাজমের 70 থেকে 90% হচ্ছে পানি। তাহলে প্রোটোপ্লাজমে পানি থাকবে কতটুকু? 70 থেকে 90%। প্রোটোপ্লাজমের ভৌত বৈশিষ্ট্য, এটার মধ্যে যদি আমরা চলে আসি, প্রোটোপ্লাজম অর্ধস্বচ্ছ, বর্ণহীন, জেলির ন্যায় অর্ধ তরল আঠালো পদার্থ। এটা দানাদার এবং কলয়েডাল ধর্মী। ইহা কোষস্থ পরিবেশ অনুযায়ী জেলি থেকে তরলে এবং তরল থেকে জেলিতে পরিবর্তিত হতে পারে। তাহলে দেখো, এটাকে তুমি বলতে পারো যে একটা উভমুখী প্রক্রিয়ার মতো, যে প্রোটোপ্লাজম জেলি থেকে তরলে পরিণত হতে পারে, আবার কি তরল থেকে জেলিতে পরিবর্তিত হতে পারে। প্রোটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব পানি অপেক্ষা বেশি। প্রোটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব পানি অপেক্ষা বেশি। আর উত্তাপ এবং অ্যাসিড ও অ্যালকোহলের প্রভাবে প্রোটোপ্লাজম হচ্ছে জমাট বাঁধে। এবার আমরা চলে আসব হচ্ছে প্রোটোপ্লাজমের চলনের মধ্যে। তো কোষ প্রাচীর যুক্ত প্রোটোপ্লাজমে, খেয়াল করো শব্দটা, কোষ প্রাচীর যুক্ত প্রোটোপ্লাজমে জলস্রোতের মতো যে চলন দেখা যায় তাকে বলা হবে আবর্তন বা সাইক্লোসিস। তাহলে প্রোটোপ্লাজমের চলন, এটাকে কি বলে? সাইক্লোসিস বলে বা হচ্ছে আবর্তন বলে। এই শব্দটা মাথায় রাখতে হবে। আবর্তন এখন হচ্ছে দুই রকম হতে পারে, একটাকে আমরা বলবো হচ্ছে একমুখী এবং আরেকটা হচ্ছে বহুমুখী। একমুখী আবর্তন, এটা আমরা কোথায় দেখতে পাবো? পাতাঝাজিতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একমুখী পাতাঝাজি। আর বহুমুখী আবর্তন,
এটা হচ্ছে ট্রাডিসক্যানশিয়া, বহুমুখী আবর্তন। এটা আমরা কোথায় দেখতে পাবো? ট্রাডিসক্যানশিয়াতে। তো ভাইয়া ও আপুরা, আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। তো তোমাদের সামনে খুব শীঘ্রই কোষ এর গঠন এই চ্যাপ্টারের বাকি যে অংশগুলো আছে সেটার ভিডিও নিয়ে হাজির হব। তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।